অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দেব। আপনি তো কোনোদিন কমেন্ট পড়েন না আমাগো। আহা! ভাই, আপনার কমেন্ট পড়লাম তো না? আর তো অভিযোগ দিতে পারবেন না আমার বিরুদ্ধে। আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিই। একটা হলো আমেরিকা, ইসরায়েল তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে। ইরানকে নিয়ে টেনশন বাড়ছে আর ইরান একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নাম্বার 2, ভারতের অরুণাচলে বিশাল অঞ্চল দখল নিয়ে ফেলেছে চীন। ভারত কি করছে আর কি বলছে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন, নবগঠিত ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম হলো ইসলামের 4 খলিফার নামে। ভারতের পেছন থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। আসেন আগে বাংলাদেশের খবরটা দিয়ে শুরু করি। আমার দেশের সংবাদটা আমার ভালো লাগে আগে বলতে। যারা লাইভটায় পরে যোগ করবেন তারা প্রথমে দেখে নেবেন। বাংলাদেশের প্রথম যে ব্যাটালিয়ন, সেই প্রথম ব্যাটালিয়নের 5টি কোম্পানি রয়েছে। এই 5টি কোম্পানি আমাদের বীর শ্রেষ্ঠ মানে মুক্তিযুদ্ধে অবদান রাখা 5 জন বীর শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নামে যারা সেনাবাহিনীর, তাদের নামে নামকরণ করা হয়েছে। জাহাঙ্গীর, এরকম আরো অনেকের নাম আছে। 5টি কোম্পানি প্রথম ব্যাটালিয়নের। সাম্প্রতিক নবগঠিত যে ব্যাটালিয়ন, ব্যাটালিয়ন 2 বা 2 নম্বর যে ব্যাটালিয়ন আমাদের, সেই ব্যাটালিয়নের আরো 4টি নতুন কোম্পানি করা হয়েছে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার প্রশিক্ষণ এবং গার্ড অফ অনার নিয়েছেন, সেখানে গেছেন, তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। আর সেই 4টি কোম্পানি, দ্বিতীয় ব্যাটালিয়নের 4টি কোম্পানি যাদের নামকরণ করা হয়েছে ইসলামের বা খোলাফায়ে রাশেদিনের 4 খলিফার নামে। একজন হযরত আবু বকর, সেটার নাম হলো আবু বকর কোম্পানি। দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই কোম্পানির নাম করা হয়েছে ওমর কোম্পানি। তৃতীয় হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে ওসমান কোম্পানি। এবং খোলাফায়ে রাশিদিনের শেষ যিনি খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে আলী কোম্পানি। এই প্রথম গত 54 বছরে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এত বড় একটি উদ্যোগ বা নামকরণে এত বড় একটি পরিবর্তনে বাংলাদেশের মানুষ ব্যাপক খুশি হয়েছে। সাম্প্রতিক সময় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হজ করে এসছেন, তার মুখে কাঁচা পাকা দাড়ি দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের মানুষের হৃদয়ে আরো বেশি আশার আলো তৈরি করছে। কারণ গত 15.5 বছরে এই সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট কষ্ট দিয়েছে। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার, গুম, খুন, হত্যাকারী সরকারকে সব রকম সাপোর্ট দিয়েছিল যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর মধ্যে এখন আমরা আশার আলো দেখছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে। তার অনেক সিদ্ধান্তে বিতর্ক থাকতেই পারে, সেটা আমার আজকের আলোচনার বিষয় নয়। কিন্তু যখন নতুন একটি ব্যাটালিয়ন বাংলাদেশে আসলো সেনাবাহিনীতে এবং সেখানে 4টি নতুন কোম্পানি ইসলামের 4 জন খলিফার নামে করা হলো, এটিকে সেনাবাহিনীর মধ্যেও একটা বড় রকম পরিবর্তন মনে করা হচ্ছে বা ইসলামের প্রতি আকর্ষণ থেকে সেনাবাহিনী বা সেনাপ্রধান বা এটা যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রতি মানুষের এবং সেনাবাহিনীর একটা অসাধারণ ভালোবাসা তৈরি হয়েছে। যখন বাংলাদেশের সেনাবাহিনী এমন সিদ্ধান্ত নিচ্ছে, তখন কে প্রধানমন্ত্রী? আমাদের জিয়াউর রহমানের সন্তান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান। ভারতের কয়েকটি গণমাধ্যম এটাকে নিয়ে বেশ ভালো প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সেনাবাহিনী ধর্মান্ধ বা কি বলবো এটাকে, মানে ধর্মান্ধ শব্দটা তারা ব্যবহার করছে এবং বলছে যে একটা ধর্মীয় লেবাজের মধ্যে বা ধর্মীয় কট্টরপন্থার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আনার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা বিদায়ের পর। ঠিক এই শব্দগুলো তারা ব্যবহার করেছে। শেখ হাসিনা থাকতে কি হয়েছিল বাংলাদেশে? আমাদের সেনাবাহিনীকে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের রূপ দিয়েছে, ফার্নিচার ব্যবসায়ী বানিয়েছে, রাস্তাঘাট তৈরিতে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাদের সেনাবাহিনীর যে মূল কাজ, সেই কাজটি সেনাবাহিনীকে দিয়ে করা হয়নি।
এমন একজন ব্যক্তি আজিজ, যিনি সেনা প্রধান, তার ভাই বাংলাদেশের টপ টেরর সন্ত্রাসী। একজন সেনা প্রধান যিনি অস্ত্র ব্যবসা করছেন গোপনে। ওই যে সেই অস্ত্র ব্যবসার পার্টনার ছিল কে? আমাদের সামি ওরফে কি জানেন তো আপনারা, আল জাজিরার সেই কুখ্যে মানে কথিত সাংবাদিক জুলকারনাইন সিয়ার, যিনি কিন্তু মূলত অস্ত্র ব্যবসা করতেন আজিজের সাথে। তার লেনদেনগত ত্রুটি বা সমস্যা থেকে তিনি ওই পদ থেকে বেরিয়ে এসে একটু এখন সাধু সাধার চেষ্টা করছেন। মূলত সেও সেনাবাহিনী থেকে চাকরি হারিয়েছিলেন অসৎ পথ অবলম্বনের জন্য। কিভাবে তিনি সাংবাদিক হলেন আর আমার জানা নাই। তাকে সাংবাদিক হিসাবে আপনার কি আল জাজিরা দ্বিতীয় আর কোনো খবরে দেখেছেন? দেখেন নাই, কিন্তু নামটা আল জাজিরার সাংবাদিক। তো বিষয়টা হলো, সেই সেনাবাহিনী এখন আমাদের ইসলামের 4 জন খলিফার নামে ব্যাটালিয়ন হচ্ছে, এবং সেখানে এই যে ব্যাটালিয়নগুলো করা হলো, এতে করে পৃথিবীকে কি মেসেজ দিল সেনাবাহিনী? পাশাপাশি সেনা প্রধান যে চ্যালেঞ্জটি নিয়েছেন, দক্ষিণ এশিয়াতে এমন একটি সময় ইসলামের 4 জন খলিফার নামে ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করে বা কোম্পানি প্রতিষ্ঠা করে, এটি বাংলাদেশের সেনাবাহিনী তার প্রতিবেশী বা তার মিত্র বা তার শত্রু বা তার থ্রেট অর্গানাইজেশনগুলোকে একটা মেসেজ দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তার ভুল পথ থেকে সঠিক পথে চলে আসছে, বা ভুল পথকে এড়িয়ে এখন সঠিক পথে যাত্রা করতে চাইছে। এটার জন্য ওয়াকারুজ্জামান একটা সেলুট পাওয়ার যোগ্য, এবং বাংলাদেশ সেনাবাহিনী যারা এটা সিদ্ধান্তের সাথে নেপথ্যে আছেন, সবাইকে একটা সেলুট আমরা দিতেই পারি। এটাই বাংলাদেশ। ভারতে তারা জয় শ্রীরাম দিয়ে সব করতে পারবে, তারা পুজো দিয়ে সব করতে পারবে, তারা গেরুয়া পোশাক দিয়ে সব করতে পারবে, কিন্তু বাংলাদেশে যখনই ইসলাম শব্দটা বা ধর্মের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যাবে, তখনই এটা নিয়ে আলোচনা করবে ভারত। যে বাংলাদেশের সবচেয়ে স্বাধীনভাবে আছে, পৃথিবীতে সবচেয়ে স্বাধীনভাবে সংখ্যালঘুরা যে দেশটায় বাস করে, তার নাম বাংলাদেশ। কিন্তু ভারতের চিত্রগুলো কি? কিন্তু ভারত দেখেন বাংলাদেশ নিয়ে কত রকম মিথ্যা খবর করছে, রাম মন্দির বানিয়ে বিশাল তেওয়াজ তৈরির চেষ্টা করছে, ভেতর থেকে বিজিবি সমর্থিত হাসিনার প্রেতাত্মাগুলোকে জাগিয়ে তুলে নতুন করে বাংলাদেশে তারেক রহমান সরকারকে বিপদে ফেলতে চাইছে, বাংলাদেশকে অরাজকতার দিকে নিতে চাইছে। এগুলো সব পরিকল্পিত ঘটনা রয়ের এবং ইন্ডিয়ার এবং আমাদের প্রিয় হাসিনা আপার দলের। অবশেষে সেই ভারত এখন বাংলাদেশের এই 4টি কোম্পানি নিয়ে নানান রকম প্রতিবেদন প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি সরকার এইসব তথ্যে বা এরকম কোনো বিষয় কান দেবে না, কারণ ভারত কি বলছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা ভারতকে এই বিষয়ে পাত্তা দিয়ে চলতে চাই না। আমাদের দেশের জনগণ কি চায়? আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ, সেই দেশের মানুষ যেটা চায় সেটা। যেমন সাম্প্রতিক সময় টেকনাফ এবং কয়েকটি জায়গায় কালেমার পতাকা নিয়ে অনেকের চুলকানি বেড়ে গেছে। ভাই, কালেমার পতাকা থাকতেই পারে, একটা মুসলিম দেশ। পুরো সৌদি আরবই তো কালেমার পতাকা। সৌদি আরব নিয়ে আমেরিকার মাথা ব্যথা আছে? নেই। কিন্তু বাংলাদেশ নিয়ে আছে কেন? ওই যে প্রতিবেশী একটি দেশ, তারা এটাকে জঙ্গি বানাতে চায়। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। হাসিনার আমলে এগুলা তৈরি করার জঙ্গি, এগুলো আওয়ামী লীগেরই লোক। এই আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য কিছু ভাড়া করা হুজুরদের নিয়ে তার নিজের দলের এই কি বলে তার দলের আওয়ামী লীগের এই বাহাউদ্দিন নাসিম টাসিম আরো কারা কারা ছিলেন না, তাদের দুলাভাই টুলাভাইদেরকে দিয়ে, আব্দুর রহমান টরমান এদেরকে দিয়ে হাসিনা এইসব জঙ্গি বানাইতো পৃথিবীকে দেখানোর জন্য যে আমাকে ক্ষমতা রাখে, জঙ্গি দমনে আমাকে লাগবে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশের আলেমরা কখনো জঙ্গি ছিল না, হবে না। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হতে পারে না, পারে না। এটা নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই। যারা বলছেন তারা হলো হাসিনার প্রেতাত্মা। যেসব সাংবাদিকরা, কলামিস্টরা, ফিফথ কলাম, এই জঙ্গি রাষ্ট্র, কালেমার পতাকা নিয়ে চুলকানি, এরা সব আওয়ামী লীগের লোক। এরা সব ভারতের কাছ থেকে মাসোহারা পাওয়া লোক। অতএব এখানে আর দ্বিতীয় কোনো বক্তব্য থাকতে পারে না। আসেন 2 নম্বর আন্তর্জাতিক খবরের আসে। আমাদের প্রতিবেশী দেশ ভারত তার অরুণাচলের বিশাল অঞ্চল দখলে নিয়ে গেছে চীন। এটা ভারতের টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বড় বড় গণমাধ্যম প্রকাশ করেছে। সেই অরুণাচলের যে অঞ্চলগুলো দখল করেছে, সেখানে থাকে ভারতের একটি আদিবাসী গ্রুপ, না আদিবাসী গ্রুপ। তাদের যে এটা প্রধান ব্যক্তি, তিনি বলছেন পিএলএ, পিপলস লিবারেশন আর্মি, চীনের, তারা সেই অরুণাচলের ভেতরে ঢুকে পড়েছে। বিশাল অঞ্চল, ভারতীয় অঞ্চল তারা দখলে নিয়েছে। তো সেই না অধিবাসীদের
যিনি প্রধান তিনি গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে আমরা পশুচারণ করতাম, আমরা ফসল চাষ করতাম, সেই অঞ্চলগুলো ধীরে ধীরে প্রায় বিস্তীর্ণ অঞ্চল এখন চীনের দখলে চলে গেছে। চীন সেখানে এসে আমাদেরকে মারধর করে বন্দুক ঠেকিয়ে তাড়িয়ে দিয়ে সেই অঞ্চল দখল করে এখন চীনের সেনাবাহিনী সেখানে অবস্থান করছে। এই বিষয়ে নরেন্দ্র মোদী সরকার একদম নড়ে চড়ে উঠেছে, তার মসনদ কেঁপে উঠেছে। তিনি বলছেন না, এমন কোনো ঘটনা ঘটে নাই, এইরকম কোনো ঘটনা ঘটে না। অর্থাৎ নরেন্দ্র মোদী তার সরকার টিকিয়ে রাখার জন্য এটাকে অস্বীকার করছেন। কিন্তু যে আদিবাসী গ্রুপের মধ্যে ঢুকে গেছে তারা বক্তব্য দিচ্ছেন, ভারতের গণমাধ্যমগুলো সচিত্র প্রতিবেদন করছে, সেখানকার মানুষের বক্তব্য নিচ্ছে, ভিডিও দেখাচ্ছে, কিন্তু ভারতের সরকার স্বীকার করছে না। মজার ব্যাপারটা হলো, যখন পশ্চিমবঙ্গে আসামে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশে পুশিন বাড়াচ্ছে, তখন আমাদের বন্ধু রাষ্ট্র চীন ভারতের মধ্যে ঢুকে পড়ছে। এখন নরেন্দ্র মোদীকে বলতে পারি, এখন আমরা শুভেন্দ্রকে বলতে পারি, এখন হেমন্তকে বলতে পারি, কিরে 2 নম্বর চীন রে ঠেকা, বাংলাদেশে এসে তো খুব পোদ্দারি করস, চীন তোদের ধুতি খুলে পেছন দিয়ে ঢুকাই দিচ্ছে, চীন রে ঠেকা, 150 কোটি দেশের মানুষ তোরা, চীন তোদের মধ্যে ঢুকে কেমনে রে? শুভেন্দ্র, লজ্জা করে না? লম্বা লম্বা কথা বলিস। চীন অরুণাচলের বিশাল অঞ্চল দখল করে ফেলেছে এবং সেখানে চীনের সেনাবাহিনী ঢুকে সেই দখল অংশ তাদের কন্ট্রোলে রেখেছে, কিচ্ছু করতে পারছে না ভারত। চীনের সাথে পোদ্দারি তো চলবে না। যেখানে চীনে এসে ট্রাম্প নিজে চীনের কাছে বশ্যতা স্বীকার করে গেছেন, চীনের কাছে নিজের নত মস্তিষ্ক দেখিয়ে গেছেন, সেই আমেরিকা এখন ভারতকে আর পোষে না। আবার এই আমেরিকা পাকিস্তানকে তার একটা ক্লোজ পার্টনার করে ফেলেছিল ইরান যুদ্ধ ইস্যুতে। দেখেছেন ইসলামাবাদ চুক্তি, এই যে শান্তি চুক্তি যেটার নাম ইসলামাবাদ চুক্তি, ভারত কোথাও নেই, নরেন্দ্র মোদী কোথাও নেই, আছেন তার গণমাধ্যমে, টেলিভিশন আর মুভিতে। এই মুভিতে তারা উড়িয়ে দিচ্ছেন, গুড়িয়ে দিচ্ছেন একজন কি ধর্মেন্দ্রর ছেলে, কি নাম গোলাগান্ডার নায়ক, তারা পুরো ভারতবর্ষের এক নায়ক, হাজার হাজার লক্ষ লক্ষ পাকিস্তানি সেনাকে মেরে দিচ্ছেন একজন নায়ক। সেই গল্প আর চলে না। নরেন্দ্র মোদী চা এখন অরুণাচল রক্ষা করেন, আস্তে আস্তে ঢুকে পড়ছে, আপনারা পারলে রক্ষা করেন। শেষ খবরটি দিচ্ছি, নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বিরোধ এখন তুঙ্গে। ট্রাম্প নেতানিয়াহুকে এইটুকু বলে দিয়েছে, তোমাকে আমি যতটুকু সাপোর্ট দিয়েছি এখন আর দিতে পারবো না, তুমি যদি আমার নির্দেশের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নাও, মনে রাখবে আমেরিকা তোমার পাশে নাই। কারণ আমেরিকা যে নীতিতে তোমাকে সাপোর্ট দিত সেই নীতি থেকে আমেরিকা সরে আসতে চাইছে, কারণ তুমি আমেরিকার নীতি বহির্ভূত সিদ্ধান্ত নিচ্ছ, নাম্বার 1। তার মানে এখন নেতানিয়াহু একা হয়ে পড়েছেন এবং নেতানিয়াহুকে স্পষ্ট বলে দিয়েছেন, ইহুদিরাও তোমার পাশে নেই, ইউরোপ তোমার পাশে নেই, পৃথিবী তোমার পাশে নেই, গালফ তোমার পাশে নেই, আর কেউ নাই। তোমার পাশে আমেরিকা ছিল, সেই আমেরিকারও কথা তুমি ঠিক মতো শুনছো না। সো তুমি তোমার একলা পথে একা চলো। 2 নম্বর খবর হলো, ইরান আমেরিকার মধ্যে বড় যুদ্ধের প্রস্তুতি। এটা নিয়ে আমি গতকালকে না পরশুদিন একটা লাইভ করেছি, পুরো আলাদা। ইরান তার সক্ষমতা বৃদ্ধি করছে, আবার ইরানের একটা বড় যুদ্ধের জন্য আমেরিকা তার পরিকল্পনা তৈরি করছে এবং ইসরায়েলও সেই পরিকল্পনার অংশ। ইসরায়েলের কিছু গণমাধ্যম বলছে যে ইরানের এমন এমন নতুন নতুন মিসাইল ইরান নতুন সাম্প্রতিক সময় হাজির করেছে, যেগুলো আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা তথ্যের মধ্যে নেই। এগুলো নিয়ে এখন তাদের টেনশন বাড়ছে। আর ইরান বলছে শত্রুর প্রতিটি ধাপ প্রদক্ষিণের জন্য, শত্রুর প্রতিটি কি বলবো আঘাতের পাল্টা আঘাতের জন্য ইরান প্রস্তুত আছে এবং ইরান সবসময় সর্বোচ্চ আঘাতের জন্য প্রস্তুত নিয়ে আছে। শত্রু যে আঘাতটি করবে তাকে জবাব দেওয়ার জন্য ইরান সার্বক্ষণিক প্রস্তুত আছে। তার মানে আমেরিকা যখনই অ্যাটাক করবে ইরান তার প্রতি উত্তর দেবে। ইরান বসে নেই, ইরান এগিয়ে চলছে, সেটা বলছে। পাশাপাশি আইআরজিসির যে অন্যতম গণমাধ্যম, সমর্থিত গণমাধ্যম ফার্স্ট নিউজের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমটি দিয়ে যুক্তরাজ্যের থেকে প্রকাশ করেছে, তারা বলছে যে এই দুটো রাষ্ট্রকে বিট করার জন্য বা এই দুটি রাষ্ট্রের হাত থেকে সার্বভৌমত্ব রক্ষার জন্য ইরান অ্যাটম বোমা বানাবার চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে আছে। তার মানে এটি দিয়ে বোঝানো হয়েছে যে ইরান অ্যাটম বোমা হয় বানিয়ে ফেলছে অথবা বানানোর চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে আছে, বা যে কোনো সময় শুনবে। কারণ এই মুহূর্তে
ইরানের 60% ইউরেনিয়াম 90% রূপ নিয়েছে কি নেয়নি, আমেরিকা এবং ইসরায়েলের তথ্যে নেই। কারণ রাফায়েল গ্রোসি IAEA এর যিনি প্রধান, এই অ্যাটমি এনার্জিকে যিনি প্রধান, তিনি ইরানে ঢুকতে পারছেন না আজকে কয়েক মাস। এই সময়টাতে ইরান কোনো নিউক্লিয়ার বোমা বানিয়েছে কিনা এই তথ্য কারো কাছে নেই। সাম্প্রতিক তথ্য উপাত্ত বলছে ইরান এটি হয়তো বা বানিয়ে ফেলেছে। প্রত্যেকে ভালো থাকবেন।